রাকিব দৌড়ে নামছে উপর থেকে, রাগে মুখটা পুরো লাল। আমি তাকিয়ে রইলাম শুধু। রাকিব নিচে এসে আমাকে সজোরে একটা থাপ্পড় দিল। আমি সোফায় বসে পড়লাম, পেটে একটু ঝাঁকি লাগলো। হাতের মুড়ির বাটিটা ছিটকে পড়ে গেল। মুড়ির বাটিটা নিচে পড়ে প্রচন্ড শব্দ হলো, কিন্তু আমার কানে কিছু গেল না, কারণ আমার কানটা এক চড়ে প্রচন্ড গরম হয়ে গেল। সামনে রাকিব দাঁড়িয়ে আর পেছনে আমার শাশুড়ি মা আঁচল দিয়ে চোখ মুছছে। আরিফ আমাকে আবারও মারতে হাত উঁচু করলো। আমার শাশুড়ি হাতটা ধরে বলল, মারিস না বাবা, বউ পেটানো ভালো না। আমরা কি বউকে জ্বালায় আর অত্যাচার করি? রিমা আমাদের বাড়িতে এসে সুখের ভাতই খাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক কোন অপরাধে আমার গায়ে হাত তোলা হলো? কি করেছি আমি? স্পষ্ট কিছু না পেলে কোনো একটা কিছু ঘটিয়ে বসবো আজকে আমি। আরিফ চিৎকার করে বলল, আমার মাকে অন্যের সামনে অপমান করার সাহস পাস কি করে? আমার মায়ের মতো ভালো শাশুড়ি পেয়েছিস বলে। নইলে কোন বাড়িতে শাশুড়ি বৌমার ঝামেলা হলে আমার মা তোকে রান্না করে খাওয়ায়? বেশি সুখে আছিস তো, তাই ভালো লাগছে না। আমি এবার চেঁচিয়ে বললাম, যখন আমার ছোট করে হেয় করে তখন গায়ে লাগে না তোমার? আমি জবাব দিলেই তোমার দোষ, তাই না? তোমার মতো পুরুষকে বিয়ে করাই ভুল। তুমি বউ রাখার যোগ্যতায় রাখো না। আর কি বললে তুমি? তোমার মা আমাকে রান্না করে খাইয়েছে? তোমার মা রান্না করেছে আমার ভাগ বাদ দিয়ে। একটা গর্ভবতী পুত্রবধূকে রেখে খেতে তাদেরকে বিবেকে বাঁধে না? আমার খুব সুখ দেখছো, তাই না? খেলাম না তোমার সুখের ভাত। তোমার যে ভাত আমার গলা দিয়ে নামতে গেলে কাটার মতো বিধে, সে ভাত আমি খেলাম না। বিয়ের পর থেকে তোমাদের অত্যাচার সহ্য করছি, কিছু বলি না দেখে এটা ভেবো না কিছু বলবো না কখনো। চাইলে আমি অনেক দূরই যেতে পারি, কিন্তু যাই না কেন জানো? তোমার মায়ায় পড়ে, তোমার ভালোবাসি বলে। এখন তো মনে হচ্ছে সবই বৃথা। তুমি তো একজন মেরুদণ্ডহীন পুরুষ, যে বিনা কারণে একজন গর্ভবতী স্ত্রীর প্রতি এতটা পাষাণ হয়। আরিফ কিছুটা শান্ত হয়ে বলে, আমি ভুল করিনি, আমি প্রতিবাদ করেছি, আমার মায়ের উপর অন্যায়ের প্রতিবাদ করেছি। আমি হাত উঁচিয়ে বললাম, যখন তোমার মা দিনের পর দিন আমায় কথা শোনাতো তখন কোথায় ছিল তোমার প্রতিবাদ? আর এটাকে প্রতিবাদ বলে না, এটাকে বলে চামচামি, যে এক পক্ষের বিচার করতে আসে। তুমি কিন্তু লিমিট ক্রস করছো রিমা। আরে লিমিটের কি দেখেছিস তুই? আজ তোদের মার খেয়ে যদি আমার পেটের সন্তানের কিছু হয়, তাহলে এই বাড়িতেই এই রিমা তোদেরকে দাফন দিয়ে রাখবো। আমার লাল টকটকে চোখ দেখে আরিফ সহ তার মা দুজনেই একটু ঘাবড়ে গেল, কারণ এমন রূপ আমার আগে কখনো দেখেনি তারা। পেটের কথা বললাম কারণ চড় খেয়ে বসে পড়াতে সোফার কোনায় পেটে একটু লেগেছে, খুব একটু ব্যথা করছে। ঘরে এলাম, মাথায় রাগে চিনচিন করছে, এদিকে টেনশনও হচ্ছে পেটের ব্যথার জন্য। বিছানায় বসে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। বিছানায় শটাং হয়ে কিছুক্ষণ শুয়ে রইলাম। ব্যথাটা একটু কমতে লাগলো। পরিচিত একটা ডাক্তারকে ফোন করলাম, বুঝিয়ে সবটাই বললাম, কিন্তু ঘুরিয়ে পিছিয়ে মারের কথাটা চেপে গেলাম। যেহেতু বাইরের মানুষ, তাই মারের কথাটা আর বললাম না। ব্যথা একটু কমেছে, তাই উনি বলল কাল চেম্বারে যেতে। রাতের মধ্যে ব্যথা বাড়লে কিংবা ব্লিডিং দেখা দিলে রাতের মধ্যে যেন চলে যাই, আলাদাভাবে দেখবে আমাকে। রাতে শুয়ে পড়লাম, কিছুই খাইনি আমি। কিন্তু আরিফ আর শাশুড়ি মা রাতে ঠিকই খেয়েছে, ওদের নিচে কথা শুনেই বোঝা গেছে। কিন্তু অন্তত আরিফ তো আমাকে ডাকতে পারতো। যতই হোক, আমি তো ওর হবু সন্তানের মা। আমি না খেয়ে থাকলে ওর সন্তানেরই তো ক্ষতি হতে পারে। এতটুকু বোধও কি তার নেই? এ কেমন বাবা, এ কেমন স্বামী? সে তো স্বামী আর বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি এই সংসার ত্যাগ করতে পারি, কিন্তু করছে না এক জেদে পড়ে। আমি দেখতে চাই এর শেষ কত দূর। অথই সাগরে ভাসছি আমি, এর পার তো একদিন পাবই। সেই পারে আমার জন্য সুখ নাকি দুঃখ অপেক্ষা করছে, সেটা তো দেখতে হবে আমার। নিয়ম করে একটু খাবার খায় নিজে বেঁচে থাকতে আর বাঁচাতে, তাছাড়া এমনিতেই কোনো কিছু নেই আমার। এখান থেকে বেরিয়ে নতুন কিছু করার শক্তিও নেই আমার। এত বছরে এরা আমাকে কাচের মতো ভেঙে দিয়েছে, এই ভাঙা আর কখনো জোড়া নেবে না। এখন শুধু বেঁচে আছে নিজের সন্তানের কথা ভেবে। সেও জন্ম নেবে, আমিও বেঁচে যাব। আরিফের মাঝে কোনো পরিবর্তন না পেলে সন্তানের মুখের দিকে তাকিয়েই এই সংসার ছেড়ে সারাটা জীবন সন্তানের মুখের দিকে তাকিয়েই কাটিয়ে দেব। আর তো মাত্র কটা দিন, এই মাসটা গেলেই সামনের মাসেই বাপের বাড়িতে চলে যাব। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, 5 আঙুল গালে বসে গেছে। আয়নার সামনে হু হু করে কাঁদলাম। কি ছিলাম আমি, আর কি হয়ে গেছি? যখন থেকে প্রতিবাদ করিনি তখন থেকে ভালো, যখন থেকে প্রতিবাদ করা শুরু করেছি তখন থেকে আমি খারাপ। সৃষ্টিকর্তার কাছে আমার আকুল আবেদন, আমার উপর যারা জুলুম করেছে আল্লাহ তাদের উপর একটু সহানুভূতি দিক, আর আমাকে একটু শান্তি দিক। রুমে আসি অনেকক্ষণ, খিদে পেয়েছে অনেক, পেটের ব্যথাটা একটু বেড়েছে, খেলে হয়তো একটু কমবে। লাজ লজ্জার মাথা খেয়ে খেতে গেলাম। রান্নাঘরে ঢুকলাম, দেখলাম ডিম ভুনা, দুপুরের ডাল আর শাক ভাজি, কড়াইতে 1 পিস ডিম মাত্র। মনে মনে ভাবলাম এদের মধ্যে হয়তো সামান্য হলেও দয়ামায়া আছে। আমি ভাত বেড়ে সেই ডিম দিয়েই খেলাম। এই মাসটা শাশুড়ি মায়ের শাক পাতা দিয়েই চালাবে। আমি খেয়ে উপরে চললাম। আমার শাশুড়ি নিচ থেকে ঠিকই বলল, কি নির্লজ্জ মেয়ে রে বাবা, মার খেয়ে ঠিকই খেতে এসেছে। আমি হলে এমন স্বামীর ভাতই খেতাম না। আমি একটু কিঞ্চিত হেসে বললাম, বিশ্বাস করুন মা, আমারও খেতে ইচ্ছে করে না,
কিন্তু আপনাদেরকে যে বিপদে ফেলতে চায় না, তাই খেলাম। ভাত না খেলে আবার অফিস আদালত, কেস কাস, দেলমোহর পরিশোধ এইসব কিছু করতে হয়। মাকে দেখলাম অনেক কাশি হচ্ছে তার। এক গ্লাস পানি নিয়ে গিয়ে বললাম, এই নিন মা, এক গ্লাস পানি খেয়ে নেন, কাশি কমে যাবে। জানেন মা, ইদানিং বধূ নির্যাতনে 2-3 বছরের জেল আর মামলাও হচ্ছে, এমনকি রিমান্ডেও যাচ্ছে। সঙ্গে যদি আরো 2টো কেস জুড়ে দেওয়া যায় তাহলে তো যাবজ্জীবন। আমার ফ্রেন্ড আবার উকিল কিনা, কোথাকার পানি আবার কোথায় নিয়ে যাবে বুঝবেনই না। আমার শাশুড়ি একটু হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ রিমা? ওসব আমি ভয় পাই না। তাহলে এত হাঁপাচ্ছেন কেন মা? মুখ দিয়ে তো আপনার কথাই আসছে না। এবার আমার শাশুড়ি মা একটু আমতা আমতা করে বললেন, সব সংসারে এরকম একটু আধগুণ হয় রিমা, তাই বলে এমন কেস কাছে যেতে নেই। আমি ওপরে চলে আসলাম। সারা রাত ঘুম হয়নি, ব্যথায় ছটফট করেছি। কখনো বা পেটের ব্যথায়, কখনো বা অনাগত পেটের সন্তানের চিন্তায়। বাড়ির একটা মানুষ আসেনি এগিয়ে, এমনকি আরিপও না। ড্রয়িং রুমে ঘুমিয়েছে আরিপ আজ। আমিও যাইনি নিজে থেকে। আমার প্রতি আর আমার সন্তানের প্রতি যার মায়া নেই, তার প্রতি আমার আলগা দরদ দেখিয়েও কোনো লাভ নেই। সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। আরিপ অফিসে চলে গেছে, মা বসে ফোনে কথা বলছে। আমি এক গ্লাস পানি খেয়ে রেডি হতে গেলাম। রুমে এসে ডাক্তারকে ফোন দিলাম, আমি আসছি। ড্রয়ার থেকে কিছু টাকা বের করলাম। এগুলো আমার নিজের গোছানো টাকা। টাকাগুলো গুনতে গুনতে ব্যাগে ভরতেই নিচেই গিয়ে শাশুড়িকে বললাম, মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়া করেই বের হচ্ছে। ওনার যেন মনে হলো কোনো কিছুই কানে গেল না, উকি ঝুঁকি মেরে আমার টাকাগুলোর দিকে তাকাচ্ছে। আমি আবারও বললাম, মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি। উনি এবার বললেন, শুধু শুধু ডাক্তারের কাছে যাচ্ছ কেন? পেটের ব্যথাটা কমেনি? আমার দিকে খেয়াল থাকলে কথাটা রাতেই জিজ্ঞেস করতেন মা। সে যাই হোক, পেটের ব্যথাটা একটু আছে, ডাক্তারের কাছে যাচ্ছে, একবারে চেক আপ করিয়ে আসবো।